আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায়ের হিটলারের নেতৃত্বে জার্মানিতে কীভাবে নাৎসি দলের উত্থান ঘটল সেই বিষয়টা আলোচনা করব। তো এই আজকের আলোচনায় আমরা মূলত জানব হিটলারের বাল্য জীবন, হিটলার কীভাবে নাৎসি দলের অনুপ্রবেশ করলো এবং হিটলারের উত্থানের পেছনে কোন কোন বিষয়গুলো বা কোন কোন কারণগুলো দায়ী ছিল সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে দেখা যাক তার যে সংক্ষিপ্ত জীবনী। হিটলার 1889 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার একটি ছোট্ট শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তিনি বড় হয়েছিলেন। তার বয়স যখন 23 বছর তখন তিনি অস্ট্রিয়া ছেড়ে জার্মানির মিউনিখ শহরে চলে আসেন। এখানে আসার পর যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন জার্মানির ব্যাভারিয়া রাজ্যের সৈন্যবাহিনীতে একজন নিম্নপদস্থ আধিকারিক হিসাবে যোগ দিয়েছিলেন। তারপর প্রথম বিশ্বযুদ্ধের শেষে 1919 খ্রিস্টাব্দে হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেয়। এরপর 1920 খ্রিস্টাব্দে এই জার্মান ওয়ার্কার্স পার্টির নাম পরিবর্তন করে তিনি রেখেছিলেন ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি, ঠিক আছে, যেটাকে আমরা সাধারণত নাৎসি দল বলে থাকি। এটারই নাম হয় নাৎসি দল। তা আমরা একটু এই নাৎসি দলের আদর্শ বা মূল বক্তব্য কী ছিল একটু আমরা জানব। তোমরা এর আগে ইতালির কথা শুনেছ, বলতো ইতালিতে কার নেতৃত্বে ফ্যাসিস্ট দল গড়ে উঠেছিল? অবশ্য মুসোলিনি। এই ফ্যাসিস্ট আর এই নাৎসি দলের রাজনৈতিক মতলবসগতভাবে কিন্তু তাদের মিল রয়েছে। তাদের উভয় আদর্শকেই বলা হয় ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদ। দেখে তো এই নাৎসিবাদ বা ফ্যাসিবাদের যে মূল বক্তব্যগুলো ছিল তা হলো যে এরা রাষ্ট্রের চূড়ান্ত প্রাধান্যের কথা বলে, যে রাষ্ট্র সর্বময় কর্তৃত্বের অধিকারী, ব্যক্তির জন্য রাষ্ট্র নয়, রাষ্ট্রের জন্য ব্যক্তি, অর্থাৎ রাষ্ট্রের ঊর্ধ্বে কেউ নয়। তাছাড়া এখানে মাত্র একটি দলের অস্তিত্ব লক্ষ্য করা যায়। একটি দল থাকে, যেমন জার্মানিতে নাৎসি দল ছাড়া অন্য কোনো দলের অধিকার প্রাধান্য স্বীকার করা হয় না, অন্য দলকে থাকতে দেওয়া হয় না। তাই এখানে ব্যক্তি স্বাধীনতা বলে কিছু থাকে না, মানুষের ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেওয়া হয় এবং উগ্র জাতীয়তাবাদ প্রচার করা হয়। যেমন হিটলার জার্মান জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করেছিলেন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে নাৎসিবাদের তথা ফ্যাসিবাদের মূল কথা। হিটলার 1934 খ্রিস্টাব্দে পুরোপুরিভাবে জার্মানিতে একছত্র আধিপত্য স্থাপন করেছিলেন এবং নিজেকে ফুয়েরার বা সর্বোচ্চ নেতা ঘোষণা করে নাৎসি দলের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। তো আমরা এবার জানবো যে এই হিটলার যে নাৎসিবাদ প্রতিষ্ঠিত হলো, নাৎসি দলের একাধিপত্য প্রতিষ্ঠা করলেন, এর পিছনে কোন কোন কারণগুলো দায়ী ছিল আমরা সংক্ষেপে একটু জানবো, তো তারপরে বিস্তারিত আলোচনা করব। তো প্রথম যে বিষয়টা ছিল যে ভার্সাই সন্ধির যে দুর্বলতা বা ত্রুটি, তারপর ছিল হিটলারের হিরেনবার্গ তত্ত্ব, সঙ্গে জার্মানির অর্থনৈতিক সংকট, হিটলারের চরম ইহুদি বিদ্বেষ নীতি, তারপরে শিল্পপতিদের সাহায্য সহযোগিতা, হিটলারের সুযোগ্য নেতৃত্ব এবং সেই সঙ্গে সেই সময়ের জার্মানির যে রাজনৈতিক পরিস্থিতি, এই সমস্ত বিষয়গুলো হিটলারের উত্থানের কারণ ছিল। তা আমরা এই কারণগুলোকে একে একে বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথম কারণ যেটা হিটলারের তথা নাৎসি দলের উত্থানের পেছনে বড় ভূমিকা নিয়েছে, সেটা হচ্ছে ভার্সাই সন্ধির দুর্বলতা বা ত্রুটি, বা বলা যেতে পারে ভার্সাই সন্ধির মাধ্যমে যে জার্মানির প্রতি অবিচার করা হয়েছিল, সেই অবিচারটা
ভার্সাই জার্মানিতে হিটলারের উত্থানে একটা বড় ভূমিকা নিয়েছিল। তো প্রথম বিশ্বযুদ্ধের পরে বলতো কোথায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের মীমাংসা করার জন্য? অবশ্যই কোথায় হয়েছিল? ফ্রান্সের প্যারিসে। প্যারিসে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। প্যারিসে শান্তি সম্মেলনে মূলত মিত্রপক্ষের প্রাধান্য ছিল, বিশেষ করে ইংল্যান্ড, ফ্রান্স এবং আমেরিকার এখানে প্রাধান্য বেশি ছিল। তো মিত্রপক্ষ জার্মানিকে এককভাবে এই প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী করেছিল। তার জন্য জার্মানির উপর জবরদস্তিমূলক একটা চুক্তি বা সন্ধি, যেটার নাম হচ্ছে ভার্সাই, 1919 খ্রিস্টাব্দে মিত্রপক্ষ জোর করে জার্মানির উপর ভার্সাই সন্ধি চাপিয়ে দিয়েছিলেন। এই ভার্সাই সন্ধির মাধ্যমে জার্মানির বিশাল ভূখণ্ড, শিল্পাঞ্চল, খনি অঞ্চল এবং তার উপনিবেশগুলোকে মিত্রপক্ষ কেড়ে নেয়। আর কি করা হয়েছিল? জার্মানির যে সেনাবাহিনী, নৌ, বিমান, স্থল যে সেনাবাহিনী ছিল, সেগুলোকে ভেঙে দেওয়া হলো এবং বেলজিয়ামের মতো একটা ছোট্ট দেশের সমান সেনাবাহিনী সেখানে রাখা হয়েছিল। তাছাড়া যুদ্ধের বিশাল পরিমাণ ক্ষতিপূরণ জার্মানির কাছ থেকে আদায় করা হয়েছিল। 660 কোটি পাউন্ড অর্থ জার্মানির উপর ক্ষতিপূরণ চাপানো হয়েছিল। ঠিক আছে? তো এই ভার্সাই সন্ধিটা জার্মানির জনগণের কাছে একটা অপমানজনক ছিল। তারা ভার্সাই সন্ধি থেকে বেরিয়ে আসতে চাইছিল। তারা এমন একজন শাসকের সন্ধান করছিল যারা যে এই ভার্সাই সন্ধিকে লঙ্ঘন করবে এবং জার্মানির কে আবার শ্রেষ্ঠ ইউরোপীয় শক্তিতে পরিণত করবে। হিটলার ওই সময় আবির্ভূত হলো। হিটলার ভার্সাই সন্ধিগুলোকে লঙ্ঘনের প্রতিশ্রুতি দিল এবং তার ফলেই হিটলার এবং নাৎসি দলকে জার্মানির জনগণ সমর্থন করতে শুরু করলো। ঠিক আছে? তো এইভাবে ভার্সাই সন্ধির যে ত্রুটিগুলো ছিল বা ভার্সাই সন্ধির মাধ্যমে যে জার্মানিকে একতরফাভাবে সন্ধি চাপিয়ে দেওয়া হয়েছিল, সেই ভার্সাই সন্ধি বলা যেতে পারে হিটলার উত্থানের পথকে সহজ করে দিয়েছিল। দ্বিতীয় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে হিটলারের হেরেনবখ তত্ত্ব। এই হেরেনবখ তত্ত্বটা কী ছিল? হিটলার প্রচার করতে শুরু করলেন যে জার্মানরাই হচ্ছে একমাত্র আর্য জাতির উত্তরাধিকারী। আর্য হচ্ছে শ্রেষ্ঠ, অর্থাৎ জার্মানরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, বাকি সমস্ত জাতি হচ্ছে বর্ণসংকর জাতি। যেহেতু আর্যরা অর্থাৎ জার্মানরা শ্রেষ্ঠ, সেহেতু পৃথিবীর সমস্ত জাতির উপর জার্মান জাতির আধিপত্য করার অধিকার রয়েছে। এটাকে বলা হয় হেরেনবখ তত্ত্ব। তো হিটলার যখন এইরকম উগ্র জাতীয়তাবাদী তত্ত্ব প্রচার করলেন, জার্মান জাতির শ্রেষ্ঠত্বের কথা প্রচার করলেন, তখন জার্মানির জনগণ হিটলারের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। ঠিক আছে? তো হিটলারের এই উগ্র জাতীয়তাবাদী হেরেনবখ তত্ত্ব তার সাফল্যের একটা বড় কারণ ছিল। তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে জার্মানির অর্থনৈতিক সংকট। জার্মানিতে প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি অর্থনৈতিক ক্ষেত্রে সমস্ত দিক থেকে ভেঙে পড়েছিল। জার্মানিতে চরম খাদ্য সংকট দেখা দেয়, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায় এবং 1929 খ্রিস্টাব্দে যে বিশ্বব্যাপী মহামন্দা দেখা দিয়েছিল তার প্রভাব জার্মানিতে পড়েছিল। এর ফলে বেকার সমস্যা বৃদ্ধি পায়, মুদ্রাস্ফীতি দেখা দেয়। ঠিক আছে? তো এই যে জার্মানির যে অর্থনৈতিক সংকট, সেই অর্থনৈতিক সংকট মোচনের জন্য যে ভাইমার প্রজাতান্ত্রিক সরকার, যা বর্তমান জার্মানিতে ছিল সেই সময়ে, তার কোনো বড় উদ্যোগ নিতে পারেননি। এইরকম যখন জার্মানির অর্থনৈতিক সংকট, তখন হিটলার একগুচ্ছ প্রতিশ্রুতির নিয়ে হাজির হয়ে গেল জার্মান জনগণের মাঝে। হিটলার লাগাতার
প্রচার করতে শুরু করলেন তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে সমস্ত জার্মান বেকারদের চাকরি দেবেন, দ্রব্যমূল্যের দাম কমাবেন, খাদ্য সংকট মোচন করবেন, জার্মানির অর্থনীতিকে শক্তিশালী করবেন। অর্থাৎ তিনি যদি জার্মানির ক্ষমতায় অধিষ্ঠিত হতে হন তাহলে জার্মানিতে একটা সুদিন ফিরে আসবে। আসলে জার্মানির জনগণের মনস্তত্ত্বকে হিটলার খুব ভালোভাবে বুঝতেন যে কী ধরনের প্রতিশ্রুতি দিলে জার্মানির জনগণ আকৃষ্ট হবে। কারণ এই ধরনের প্রতিশ্রুতি দিতে শুরু করেছিলেন তখন জনগণ স্বাভাবিকভাবেই হিটলারের প্রতি সমর্থন বেড়ে গেছিল। হিটলার তার দলীয় কর্মীদের তার সাফল্যে একটা গোপন রহস্য বলতেন। সেই গোপন রহস্যটা কি জানো? তিনি বলতেন যে যদি কোনো বড় মিথ্যেকে প্রতিষ্ঠিত করতে চাও তাহলে সেটিকে খুব সুন্দরভাবে নাটকীয়ভাবে বারবার বলতে থাকো, একটা সময় দেখবে সবাই সেটিকে সত্য বলে মেনে নিয়েছে। ঠিক আছে? তো এইভাবে তিনি ব্যাপক যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলোর দ্বারা জার্মান জনগণ সেটা সত্য বলে মনে নিয়েছিল এবং হিটলারকে এবং নাৎসি দলকে সমর্থন করেছিল। যে সমর্থনই হিটলারের কে ক্ষমতা প্রতিষ্ঠা সাহায্য করেছিল। হিটলারের উত্থানের বা সাফল্যের 4 নম্বর যে কারণটা সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তার ইহুদি বিদ্বেষ নীতি। জার্মানিতে ইহুদিরা ছিল সংখ্যালঘু হলেও তারা বেশ বিত্তশালী ছিল, ধনশালী ছিল, সবথেকে বেশি উচ্চশিক্ষিত তারাই ছিল এবং জার্মানির যে সরকারি পদগুলো সেই সরকারি পদে এই ইহুদিরাই বেশি করেছিল। এই জন্য জার্মানির সাধারণ মানুষরা এই ইহুদিদের প্রতি বেশ বিক্ষুব্ধ ছিল। সাধারণ জার্মানরা বিশেষ করে জার্মানির সমস্ত সমস্যার জন্য এই ইহুদিদের দায়ী করত। এমনকি প্রথম বিশ্বযুদ্ধে যে জার্মানির পরাজয় হয়েছিল তার জন্য ইহুদি দায়ী করত। তো হিটলার এই জার্মান জাতির যে ইহুদিদের প্রতি তাদের এই মানসিকতাটাকে ভালো করে উপলব্ধি করেছিলেন এবং তারপর তিনিও ইহুদি বিদ্বেষ বা ইহুদি বিরোধী নীতি প্রচার করতে শুরু করলেন। তিনি বলতে শুরু করলেন যে জার্মানিতে বসবাসকারী সমস্ত জনগণের ধমনীতে আর্য রক্ত প্রবাহিত হয় না। তা জার্মান জাতির বিশুদ্ধতা রক্ষা করার জন্য অজার্মানদের বিশেষ করে ইহুদিদের জার্মানি থেকে বিতাড়িত করতে হবে। তার জন্য হিটলার কী করেছিলেন? হিটলার তার দলীয় কর্মসূচি হিসাবে ইহুদিদেরকে বিতরণ করাটাকে অন্যতম কর্মসূচি হিসেবে ঘোষণা করলেন। ঠিক আছে? তো এইভাবে যখন তিনি তার ইহুদি বিরোধী নীতি ঘোষণা করেছিলেন তারপর জার্মানি জনগণ তাকে সমর্থন করতে শুরু করলেন, তিনি জনপ্রিয় হয়ে গেলেন। এই জনপ্রিয়তা তাকে ক্ষমতায় অধিষ্ঠিত করলেন এবং তার এই জনপ্রিয়তাকে ধরে রাখার জন্য সে কিন্তু ইহুদি বিরোধী নীতি ত্যাগ করেননি। এই ইহুদি বিরোধী নীতিকে সে কিন্তু আস্তে আস্তে আরও বৃদ্ধি করেছিলেন। তার জন্যই 1935 খ্রিস্টাব্দে জার্মানি থেকে ইহুদিদের বিতাড়িত করার জন্য একটা আইন নিয়ে আসলেন। আইনটার নাম হচ্ছে দ্য রাইখ সিটিজেনশিপ ল বা রাইখ নাগরিকত্ব আইন। এই আইনে বলা হলো যে জার্মানিতে যারা প্রকৃত জার্মান, যাদের মধ্যে জার্মান রক্ত প্রবাহিত হচ্ছে তারাই একমাত্র জার্মান নাগরিক, বাকিরা সবাই হচ্ছে বহিরাগত অনুপ্রবেশকারী। ঠিক আছে? এবং এই আইনটাকে বাস্তবায়িত করার জন্য হিটলার জন্ম রেজিস্টারের ভিত্তিতে একটা নতুন নাগরিক পঞ্জি তৈরি করলেন। এই নাগরিক পঞ্জিতে
জার্মান জনগণকে দুটি শ্রেণীতে ভাগ করে দিলেন। একটা হচ্ছে জেন্টিল, আর একটা হচ্ছে জু। জেন্টিল মানে হচ্ছে জার্মান, জু মানে হচ্ছে ইহুদি। এই নতুন নাগরিকপঞ্জি অনুসারে এই জার্মানরা হচ্ছে জার্মানির প্রকৃত নাগরিক এবং এদেরকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে একটি সার্টিফিকেট দেওয়া হলো। অন্যদিকে ইহুদিদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হলো, তাদেরকে বহিরাগত অনুপ্রবেশকারী বলা হলো এবং সমস্ত নাগরিক যে অধিকার সেটাকে একে একে কেড়ে নেওয়া হলো। এরপর ইহুদিদেরকে যে সরকারি পদে ছিল সেগুলো থেকে বহিষ্কার করা হলো, তাদের জমি জায়গা সম্পত্তি, বিষয় সম্পত্তি সমস্ত বাজেয়াপ্ত করা হলো। যে জার্মান বিশ্ববিদ্যালয়গুলো সেখান থেকে ইহুদিদের বহিষ্কার করা হলো। ইহুদি এবং জার্মানদের মধ্যে যে বৈবাহিক সম্পর্ক ছিল সেটাকে নিষিদ্ধ ঘোষণা করলো। তারপরে শুরু হলো ইহুদিদের জার্মান থেকে বহিষ্কার এবং হত্যা। ঠিক আছে, অনেক ইহুদি নিজের প্রাণ বাঁচানোর জন্য জার্মানি থেকে পালাতে শুরু করলেন। তোমরা বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন নাম নিশ্চয়ই শুনেছ। তিনিও জার্মানি ছেড়ে আমেরিকায় আশ্রয় নিলেন। ঠিক আছে, কিন্তু এরপর যে সমস্ত ইহুদি জার্মানিকেই তাদের জন্মভূমি বলে থেকে গেলেন, তো তাদেরকে হিটলার কী করলেন? তাদেরকে জার্মান জাতি অধ্যুষিত অঞ্চলগুলো থেকে বহু দূরে কতকগুলি কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করেছিলেন। তোমরা জানো কনসেন্ট্রেশন ক্যাম্প কীরকম হয়? তো একটু দেখতে পারো কনসেন্ট্রেশন ক্যাম্প কী ধরনের। তো এই কনসেন্ট্রেশন ক্যাম্পে অনেক জার্মানিকে রাখা হলো এবং এখানে চরম অবহেলা, লাঞ্ছনা এবং কষ্টের মধ্যে তারা অনেকেই মারা গেলেন। তো হিটলার এখানে ক্ষান্ত থাকলেন না। তিনি কি করলেন? অসংখ্য ইহুদিকে মালবাহী ট্রেনে করে নিয়ে গেলেন গ্যাস চেম্বারে। সেখানে অসংখ্য ইহুদিকে গ্যাস চেম্বারে নিক্ষেপ করে হত্যা করলেন। তো হিটলারের উত্থানের বা সাফল্যের যে পরবর্তী কারণ সেটা হচ্ছে শিল্পপতিদের সাহায্য। তো প্রশ্ন রাখতে পারে যে হিটলারের উত্থানের জন্য বা উত্থানে সহায়তা করার ক্ষেত্রে শিল্পপতিরা কেন ভূমিকা নিল, তাকে সাহায্য করলো কেন? আসলে প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন জার্মানিতে এই অর্থনৈতিক সংকট সৃষ্টি হচ্ছে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে, এতে শ্রমিক এবং কৃষকরা বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো তার জন্য তারা জার্মানির কমিউনিস্ট আদর্শের উপর কমিউনিস্ট ভাবধারার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। কমিউনিস্ট পার্টি তার শক্তি বৃদ্ধি করছে এবং শ্রমিক কৃষকরা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে অনেকগুলো আন্দোলন শুরু করছে। শ্রমিকরা তাদের কারখানায় ধর্মঘট শুরু করছে। তো শিল্পপতি আর পুঁজিপতিরা আশঙ্কা করতে শুরু করলো যে রাশিয়ায় যেমন 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব হয়েছিল, রুশ বিপ্লবের মাধ্যমে সেখানে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ সেখানে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে গেছিল, জার্মানিতেও ওই রকমভাবে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে শ্রমিকরা বা কৃষকরা মিলিত হয়ে এখানে একটা সমাজতান্ত্রিক বিপ্লব ঘটাবে, এখানে দিয়ে সাম্যবাদ প্রতিষ্ঠা করবে। এবার সমাজতন্ত্র প্রতিষ্ঠা হলেই পুঁজিবাদ ধ্বংস হয়ে যাবে, কারণ সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সেখানে ব্যক্তিগত সম্পত্তি বলে কিছু থাকে না। যদি বড় বড় সে শিল্প কারখানাগুলো রয়েছে পুঁজিপতিদের, শিল্পপতিদের, সেগুলো সবই হয়ে যাবে রাষ্ট্রের। তো কোনো মতেই এই কমিউনিস্ট পার্টিকে বাড়তে দেওয়া যাবে না। তো কী করতে হবে? তো এমন একজন ব্যক্তি দরকার যে এই কমিউনিস্ট পার্টিকে ধ্বংস করতে পারবে। তখন হিটলারের নাৎসি দলকে তার জন্য পুঁজিপতিরা ব্যাপক আর্থিক সাহায্য করতে শুরু করলো। তো এই
বলা যেতে পারে যে এই হিটলার ও নাৎসি দল এই পুঁজিপতিদের বা শিল্পপতিদের আর্থিক সাহায্যেই নিয়ে এবং তাদের দ্বারাই পরিচালিত হয়ে কমিউনিস্ট পার্টিকে ধ্বংস করে এবং তারা জার্মানির ক্ষমতা দখল করে। ঠিক আছে, তো পুঁজিপতিদের সাহায্য সহযোগিতা এবং তিনি পরবর্তীকালে পুঁজিপতিদের দ্বারাই কিন্তু পরিচালিত হয়েছিলেন। ঠিক আছে, তো পুঁজিপতিদের সাহায্য বা শিল্পপতিদের সাহায্য হিটলারের উত্থানকে খুব সহজ করে তুলেছিল। এর পরের যে কারণটা সেটা হচ্ছে হিটলারের অসাধারণ ব্যক্তিত্ব বা তার সাংগঠনিক ক্ষমতা। হিটলার যেভাবে ভাষাসন্ধির বিরোধিতা, হেলেনবার্গ তত্ত্ব, সেই সঙ্গে ইহুদি বিদ্বেষ প্রচার করেছিলেন, এতে জার্মানির মানুষকে খুব আকৃষ্ট করে তুলেছিলেন। তিনি অসাধারণ বক্তৃতা দিতে পারতেন, তার বক্তৃতাতে অনেক মানুষ মোহিত হয়ে গেছিলেন। তাছাড়া তার যে আত্মজীবনী, তার আত্মজীবনীর নাম হচ্ছে মেইন ক্যাম্প বা আমার সংগ্রাম। তো এই মেইন ক্যাম্প গ্রন্থে নাৎসি দলের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি তিনি প্রচার করেছিলেন, লিখেছিলেন। তো মেইন ক্যাম্প গ্রন্থটা খুব জনপ্রিয় হয়ে গেছিল জার্মান জনগণের মধ্যে। এই মেইন ক্যাম্প গ্রন্থটিকে বলা হয় নাৎসি বাইবেল। ঠিক আছে, তাছাড়া তিনি বেশ কিছু সংগঠন তৈরি করেছিলেন, যে সংগঠনগুলো তার নাৎসি দলের প্রাধান্য বা জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছিলেন বা ক্ষমতা অধিষ্ঠিত করতে সাহায্য করেছিলেন। যেমন তিনি স্টর্ম ট্রুপার্স বা ব্রাউন শার্টস নামে একটি ঝটিকা বাহিনী গঠন করেছিলেন। এই ঝটিকা বাহিনীর কাজ হচ্ছে যে নাৎসি দলের যে সভাগুলো হবে সেই সভাগুলোকে পাহারা দেওয়া এবং বিরোধী যে সমস্ত দল রয়েছে তাদের যে সভাগুলো অনুষ্ঠিত হবে সেগুলোর উপর হামলা চালানো। তাছাড়া আরেকটা ছিল ব্ল্যাক শার্টস বা এলিট গার্ডস বা ব্ল্যাক শার্টস। এরা এই এলিট গার্ডস কালো পোশাক পরতে বলে এদের বলা হতো ব্ল্যাক শার্ট। তো এই বাহিনীর কাজ ছিল নিজের জীবন বিপন্ন করে নাৎসি দলের নেতাদের জীবনকে রক্ষা করা। আরেকটি দল বাহিনী ছিল, সেটা হচ্ছে গেস্টাপো হচ্ছে একটি গুপ্ত পুলিশ বাহিনী। এদের কাজ হচ্ছে যে সমস্ত বিরোধী নেতা রয়েছে তাদেরকে গুপ্ত হত্যা করা। তো এই বাহিনীগুলো ছাড়াও ছিল যুব বাহিনী, নারী বাহিনী, গণ আদালত। তো এরকম বিভিন্ন সংগঠন তিনি মজবুত সংগঠন গড়ে তুলেছিলেন, যে সংগঠনগুলির মাধ্যমে হিটলার এবং তার নাৎসি দল জার্মানির ক্ষমতা দখল করেছিলেন। ঠিক আছে, হিটলার উত্থানের আরেকটি কারণ হচ্ছে জার্মানির রাজনৈতিক বিশৃঙ্খলা। 1919 খ্রিস্টাব্দে হিবার্টের নেতৃত্বে যে জার্মানিতে 1919 খ্রিস্টাব্দে ভাইমার প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়েছিল। কিন্তু এই ভাইমার প্রজাতান্ত্রিক সরকার বেশ দুর্বল ছিল। 1919 থেকে 1932 সাল পর্যন্ত জার্মানিতে 19টি মন্ত্রিসভা গঠিত হয়েছিল। তো কোনো মন্ত্রিসভায় দীর্ঘস্থায়ীভাবে শাসন কার্য পরিচালনা করতে পারছিল না। এতে জার্মানি জনগণ বেশ অসন্তুষ্ট ছিল যে বারে যে রাজনীতি বিশৃঙ্খলা চলছে, কোনো এক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দীর্ঘদিন ধরে শাসন কার্য পরিচালনা করতে পারছে না। এতে শাসন কার্যে খুব ব্যাহত হচ্ছিল এবং জার্মানির সামগ্রিক উন্নয়ন খুব ব্যাহত হচ্ছিল। তো জার্মানির জনগণ চাইছিল কোনো একটা শক্তিশালী স্থায়ী সরকার। তো হিটলারকে তারা সমর্থন করতে শুরু করলো। তো হিটলার 1924 খ্রিস্টাব্দে প্রথম নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তখন কিন্তু তার সেরকম কোনো সাফল্য লাভ করতে পারেননি। এরপর 1932 খ্রিস্টাব্দে হিটলার বা তার নাৎসি দল আবার নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তো 1932 খ্রিস্টাব্দে 660টি আসনের মধ্যে হিটলার পেয়েছিলেন 230টি আসন। অর্থাৎ তিনি এবারেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি। তবুও সে সময়ের
প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হিন্ডেনবুর্গ তিনি ভন পোপেনকে অপসারণ করিয়ে হিটলারকে প্রধানমন্ত্রী রূপে অধিষ্ঠিত করেন। অর্থাৎ 1932 খ্রিস্টাব্দে হিটলার প্রথম জার্মানির প্রধানমন্ত্রী হচ্ছে। এবার 1933 খ্রিস্টাব্দে আবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এবার তিনি 288টি আসন লাভ করেন, যদি এবারও তিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি, তবুও তাকে দ্বিতীয়বারের আর প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেছিলেন হিন্ডেনবুর্গ রাষ্ট্রপতি। ঠিক আছে, এরপর এই 1933 সালে যখন তিনি প্রধানমন্ত্রী হলেন, তারপর তিনি জার্মান সংসদে অর্থাৎ পার্লামেন্টে তাদের আইনসভায় তিনি একটা আইন পাশ করে তিনি নিজের হাতে সমস্ত ক্ষমতা তুলে দিলেন। এবার 1934 খ্রিস্টাব্দে যখন প্রেসিডেন্ট হিন্ডেনবুর্গ মারা যাচ্ছেন, তখন হিটলার এই প্রধানমন্ত্রী পদ আগে থেকে ছিলেন এবং রাষ্ট্রপতি পদটাও তিনি নিয়ে নিলেন। অর্থাৎ একই সঙ্গে তিনি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী হয়ে গেলেন 1934 খ্রিস্টাব্দে। তারপরে হিটলার 1934 খ্রিস্টাব্দে নিজেকে ফুয়েরার বা সর্বোচ্চ নেতা ঘোষণা করছে। ঠিক আছে, এভাবেই হিটলার পুরো ক্ষমতা নিজের হাতে তুলে নিচ্ছে এবং জার্মানিতে হিটলার নাৎসি দলের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করলেন। ঠিক আছে, তো এইভাবে হিটলার তার ক্ষমতার শীর্ষে অধিষ্ঠিত ছিলেন এবং 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত পুরো জার্মানি তথা গোটা ইউরোপেই তার আধিপত্য তিনি বজায় রাখতে পেরেছিলেন। ঠিক আছে, তো এইটুকুই, আশা করি তোমরা এটা ভালো করে শুনবে, বারবার শুনবে এবং বুঝতে আশা করি পেরেছি। আর বুঝতে যদি না পারো তাহলে তোমরা অবশ্যই কিছু কমেন্ট করো, কমেন্ট করলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এইটুকুই।